আসসালামু আলাইকুম। আজকে ইন্ট্রোডাকশন পার্টের অর্গানন অফ মেডিসিনের সেকেন্ড পার্টটা সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে হচ্ছে অর্গাননটা প্রথম পার্ট মানে কিছু অংশ আলোচনা করা হয়েছে, আর এই পার্টে আশা করি পুরোটা ইন্ট্রোডাকশন সম্পর্কে বেসিক ধারণাটা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা গত ক্লাসে আমরা হচ্ছে কি কি পড়ছিলাম। ওই দিন আমাদের পড়ার বিষয়গুলোর মধ্যে ছিল সোর্স অফ অর্গানন অফ মেডিসিন, why Hahnemann wrote Organon, Basic Principle of Homeopathy, Different Edition, ও আরেকটা জিনিস পড়ছিলাম সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং অফ অর্গানন অফ মেডিসিন। তো যারা যারা ছিলেন গত ক্লাসে আশা করি সবারই মনে আছে, বা যারা ছিলেন না পরবর্তীতে হয়তো বা ভিডিওটা দেখছেন। তো তাহলে আমরা পরবর্তী ক্লাসের পড়াগুলো শুরু করতেছি। আচ্ছা, ফার্স্ট এডিশন অফ অর্গানন অফ মেডিসিন, এটা হচ্ছে ফার্স্ট এডিশন। আমরা যখন এডিশন গুলা ভেরিয়েশন অফ এডিশন গুলা পড়তেছিলাম, তো ওইখানে ফার্স্ট এডিশনের একটা জার্মান নেম বলছিলাম যে অর্গানন্ডার হেলকুন্ড। ওই অর্গানন্ডার হেলকুন্ডকে এটা হচ্ছে ইংলিশে ট্রান্সলেটেড করা হয়েছে। সেইটাই হচ্ছে কে কি নাম দিয়ে ট্রান্সলেটেড করছে জার্মান থেকে ইংলিশে, সেটা সম্পর্কে আমরা জানবো। তো এখানে প্রথমেই আছে অর্গানন অফ রেশনাল মেডিসিন, ডক্টর ডব্লিউ বোরিক। তারপরে সেকেন্ড হচ্ছে অর্গানন অফ রেশনাল মেডিকেল সায়েন্স, ডক্টর আর হিউজেস অ্যান্ড ডক্টর সিই হুইলার। আসলে এখানে যারা লিখছেন তাদের নামগুলো অনেক কঠিন, তো কিছু করার নাই, আমাদের মনে রাখতেই হবে। তো এটা আমাদের ভাইবা প্লাস আমাদের হচ্ছে আহ বিভিন্ন সময় লাগে, এটা এটা আমাদের জানতেই হবে। তো তারপরে 3 নাম্বারটা হচ্ছে অর্গানন অফ রেশনাল সিস্টেম অফ মেডিসিন, ডক্টর আর ই ডাজেন। তারপরে 4 হচ্ছে অর্গানন অফ দ্য রেশনাল হিলিং, ডক্টর আর হিল। লাস্ট অর্গানন অফ হিলিং, অর্গানন অফ রেশনাল হিলিং। একটা হচ্ছে অর্গানন অফ দা রেশনাল হিলিং আর একটা হচ্ছে অর্গানন অফ রেশনাল হিলিং। দুইটার মধ্যে ডিফারেন্টটা কিন্তু শুধুমাত্র এখানে নামের ক্ষেত্রে দা আছে একটাতে আর একটাতে দা নেই, আর দুইটার ডিফারেন্ট কিন্তু হচ্ছে যে বইটা লিখছেন তাদের নামই ডিফারেন্ট। একটা হচ্ছে ডক্টর আর হিল আর একটা ডক্টর টি এল ব্রাডফোর্ড। তো এটা দেখলাম। এরপরে আমরা নেক্সট হচ্ছে সেকেন্ড টু সিক্স এডিশন অফ অর্গানন অফ মেডিসিন, মানে সেকেন্ড টু সিক্স এডিশনের জার্মান নেমটা ছিল অর্গানন ডার হেলকুন্স্ট, যেটা হচ্ছে বলা হয়েছিল গত ক্লাসে যে এটা ট্রান্সলেটেড নেমটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন, যেটা আমরা ডক্টর ডব্লিউ বোরিকের বইটা আমরা পড়ি, যেটা আমাদের পাঠ্য বই। তো ওইটা সম্পর্কে আর কি ওইটাই আর কি, যে অলরাউন্ডার হেল্প করছে কে কিভাবে কোন কোন নামে হচ্ছে ট্রান্সলেটেড করছেন। তো এখন দেখি অলরাউন্ড অফ দ্য হিলিং আর্ট, ডক্টর আর হিল এন্ড ডক্টর আর হিউজেস। তো বইগুলাতে দেখা যাচ্ছে যে এক একটা বই 2-3টা রাইটার থাকতেই পারে, এখন যে যেভাবে যারা ভালো লাগছে সেইভাবে কিন্তু বইগুলা ট্রান্সলেটেড করছে। বা এখানে যারা হচ্ছে বই লিখতে বা বই সম্পর্কে জানতে পছন্দ করে তারা হচ্ছে বা এই ধরনের ট্রান্সলেটেড করে। হ্যানিম্যান অনেকগুলা বিষয় ট্রান্সলেটেড করছেন, অনেকগুলা বই, সে কিন্তু অনেক ভালো ট্রান্সলেটর ছিলেন। উনি 11টা ভাষা জানতেন। উনি 11টা ভাষা জানার পরে উনি ওনার পড়াশোনার চলাকালীন বিভিন্ন সময়ে ওনার ইকোনমিক্যাল যখন প্রবলেম গুলো হতো, বা উনি ইকোনমিক্যাল প্রবলেমের মধ্য দিয়ে উনি কিন্তু বড় হয়েছেন। তো সেই সময়গুলোতে উনি বিভিন্ন বই ট্রান্সলেটেড করে উনি পড়াশোনার পাশাপাশি তার যে বেসিক নিড গুলা সেগুলো কিন্তু সে ওইভাবেই চালনা করছেন। তো তারপরে দেখি অর্গান অফ দ্য আর্ট অফ হিলিং, ডক্টর সি ইউ হুইসেল হোপড। তারপরে থার্ড অর্গান মেডিসিন, ডক্টর আর ই ডাজেন, ডক্টর লিউ বোরিক। তারপরে হচ্ছে ফোর্থ অর্গান অফ হোমিওপ্যাথি, ডক্টর চার্লস এইচ ডেভরিয়েল। অর্গানন অফ হোমিওপ্যাথিক মেডিসিন, এটা হচ্ছে ডক্টর সি হেল। তো এইখানে আমরা অনেকগুলা ট্রান্সলেশনের নেম গুলা উইথ কে কে গুলা সেগুলো সম্পর্কে জানলাম। তো এরপরে আমরা নেক্সট দেখতেছি।
হচ্ছে এরপরের টেক্সটটা হচ্ছে ডিসকভারি অফ হোমিওপ্যাথি। মেনলি হোমিওপ্যাথিটা কিভাবে আবিষ্কার হয়েছে সেই সম্পর্কেই আলোচনা করা হয়েছে এখানে। তো এখানে হোমিওপ্যাথি সম্পর্কে আমরা প্রথমে হোমিওপ্যাথি ডেফিনিশনটা জানবো। হোমিওপ্যাথি ব্যাপার জিনিসটা কি? হোমিওপ্যাথিতে গতকালকে বলা হয়েছিল যে হোমিওপ্যাথি মিনস সিমিলিয়ার সিমিলিবাস কিউরেন্টার, মানে হচ্ছে লাইক কিউর লাইকস। এটা আরেকটা মিনিং হচ্ছে সাদৃশ চিকিৎসা বিজ্ঞান বা সাদৃশ, যে সিমিলার ট্রিটমেন্ট, সিমিলার সিমটম উইথ সিমিলার ট্রিটমেন্ট। তো এখানে হচ্ছে আমরা ওয়ার্ড মিনিংটা দেখবো। হোমিওপ্যাথিটা হচ্ছে দুইটা গ্রিক ওয়ার্ডের সমন্বয়ে তৈরি, যেটা হচ্ছে হোমোস এন্ড হচ্ছে প্যাথোস। হোমোস মিনস হচ্ছে সিমিলার এন্ড প্যাথোস মিনস হচ্ছে সাফারিং। অর্থাৎ হোমিওপ্যাথি মিনস হচ্ছে সিমিলার সাফারিং। তো এখন এখানে হোমিওপ্যাথি ডেফিনেশনটা দেওয়া আছে। ইট ইজ আ ট্রিটমেন্ট মেথড ইন হুইচ there are applied the substances which can produce symptoms in a healthy human person and also can cure similar symptom in sick people. এখানে মেইনলি বলা হয়েছে যে আমরা তো হোমিওপ্যাথিতে ড্রাগ প্রুভ করা হয়, তো যখন ড্রাগটা প্রুভ করা হচ্ছে তখন আমরা যে সিমটম গুলা পাচ্ছি সেই সিমটম গুলার উপর বেসিস করে আমরা যে পেশেন্টকে মেডিসিনটা দিচ্ছি, মানে মেডিসিন না, ঠিক রেমেডি আর কি। ফাইনাল রেমেডি, আচ্ছা রেমেডি সম্পর্কে বলে নিই তাহলে। রেমেডিটা হচ্ছে আমরা পেশেন্টের সাইন সিমটম দেখার পর একদম অ্যাকুরেট যে একটা সিলেক্ট করব, তারপরে তাকে সেটা যেটা আমরা প্রেসক্রাইব করি সেটাকেই আমরা মেনলি রেমেডি বলবো। তো এখানে রেমেডিটা হচ্ছে যে রেমেডিটা দিচ্ছি সেই সিমটম সিমিলার অনুযায়ী একটা সিক পিপুলের উপরে, তারপরে সেইটাই হচ্ছে এখানে হোমিওপ্যাথি বলছে। এটা হচ্ছে হোমিওপ্যাথির এটা বেসিক বা ফান্ডামেন্টাল প্রিন্সিপালের মধ্যেও আমি বলছিলাম যে সিমটম সিমিলারিটি। তো তারপরে হচ্ছে হোমিওপ্যাথির ফাউন্ডার, তো ফাউন্ডার অফ হোমিওপ্যাথি ওয়াজ এ গ্রিক জার্মান ফিজিশিয়ান ডক্টর CFS হ্যানিম্যান। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি, অ্যাজ এ হোমিওপ্যাথিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, সবাই আমাদের ধারণা আছে বা আমরা সবাই জানি যে হোমিওপ্যাথিক কে আবিষ্কার করছেন বা ফাউন্ডার কে বা ফাদার অফ হোমিওপ্যাথি কে। তো এইখানে হচ্ছে হ্যানিম্যান সম্পর্কে আমরা একটা বায়োগ্রাফি সম্পর্কে আলোচনা করব লাস্টে। তো এখন আমি হচ্ছে একটু বেসিক যেটুকু হচ্ছে সে কিভাবে হোমিওপ্যাথি ডিসকভারিটা করছে সেটুকু সম্পর্কে আলোচনা করতেছি। মানে হচ্ছে এটা ওনার লাইফ লাস্টের দিকে, মানে ওই 1790 হোমিওপ্যাথি ডিসকভারিটা করে। তো তো সেইটা আবিষ্কারের আগ পর্যন্ত তো সে যেভাবে ওনার বায়োগ্রাফিতে রিচার্ড হিল, যিনি হচ্ছে হ্যানিম্যানের বায়োগ্রাফার, সে যেভাবে বলছেন তো সেটা আমরা আলোচনা করব। তো রিচার্ড হিল ইজ দ্য বায়োগ্রাফার অফ হ্যানিম্যান says the Cullen's Mathematica established the first milestone on the new method of treatment, which Hahnemann was the original. তো এখানে হচ্ছে কালেন্স ম্যাথমেটিকার মধ্যে সে হচ্ছে নিউ মেথড অফ ট্রিটমেন্ট সিস্টেমটাকে সে এখান থেকেই হচ্ছে আবিষ্কার করেন। কালেন্স ম্যাথমেটিকার মধ্যে এখন কিভাবে সে এই জিনিসটা আবিষ্কার করলেন, তো এখানে মেইন ব্যাপারটা হচ্ছে উনি একজন ট্রান্সলেটর ছিলেন। উনি হচ্ছে কালেন্স ম্যাথমেটিকাকে যখন হচ্ছে ট্রান্সলেটেড করতেছিলেন ইংলিশ টু জার্মান ল্যাঙ্গুয়েজে ইন 1970, তখন হচ্ছে সে এখানে কিছু সেইখানে একটা পেজের মধ্যে সে একটা জিনিস তার খুবই, মানে তার নিজের কাছে অনেক বেশি পরিমাণে ইরিটেটিং লাগতে শুরু করে যে এই জিনিসটা তো যদি এইরকম হতো তাহলে কি হতো। তো ওইখানে একটা লাইন ছিল যে সিনকোনা বার্ড। তো ওইখানে দেখে যে ওখানে একটা লাইন ছিল সিনকোনা বার্ড কিউড ম্যালেরিয়া, মানে হচ্ছে সিনকোনা বার্গটা হচ্ছে ম্যালেরিয়াটাকে কিউর করতেছে। কিন্তু সে যেটা হচ্ছে সিনকোনা বার্গের মধ্যে একটা বিটার টেস্ট থাকে আর যেটা হচ্ছে স্টোমাকের উপর টনিক ইফেক্ট তৈরি করে, যার ফলে তো উনি এই ব্যাপারটাকে সে সবভাবে নিতে পারে না। তার কাছে মনে হয় এই জিনিসটা এরকম হবে না। তো সে এই ব্যাপারটাতে সে আনস্যাটিসফ্যাক্টরি হয়। তো এরপরে নেক্সট হচ্ছে সে যখন ওই এই ব্যাপারটা আনস্যাটিসফ্যাক্টরি হওয়ার পরে সে চিন্তা করে যে আমি আমার নিজের উপরে অ্যাপ্লাই করব। তো যেহেতু
তারপরে সে এটা তার নিজের উপরে ইনজেস্টেড করে ফর 4 drams of সিনকোনা জুস টুয়াইস ডেইলি ফর এ ফিউ ডেজ। এটা হচ্ছে সে প্রতিদিন 2 বার করে 4 ড্রাম সিনকোনা জুসটাকে সে তার নিজের উপরে অ্যাপ্লাই করে, জাস্ট ফর এটা দেখার জন্য যে আসলে এই সিনকোনা বার্গটা হচ্ছে স্টমাকে বিটার টেস্ট আর হচ্ছে টনিক ইফেক্ট তৈরি করে কিনা সেটা জানার জন্য। তো সে এই ব্যাপার থেকে অনেক বেশি পরিমাণে অ্যাস্টোনাইজড হয়। হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই সিমটম ভেরি সিমিলার টু আউট অন ম্যালেরিয়া ফিভার। মানে এখানে সিমিলার সিমটম ম্যালেরিয়া ফিভার সাথে ভেরি সিমিলার টু আউট অন ম্যালেরিয়া ফিভার। তো সে এই ব্যাপারটা সে এখানে যে সিমটমটা হয় ম্যালেরিয়া ফিভার সাথে, সে এই জিনিসটা থেকে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। কারণ হচ্ছে হি আনএক্সপেক্টেড রেজাল্টস সেট অফ হিজ মাইন্ড এ নিউ ট্রেন অফ থট। এই ব্যাপারটা তাকে হচ্ছে অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে আসলেই কি এটা হচ্ছে আমি মেডিসিন দিলাম আর হয়ে গেল নাকি। তো সে এটার উপর বেসিস করে মেনলি এখানে হচ্ছে হ্যানিম্যান তার লক্ষণগুলোর উপর ডিপেন্ড করে, মানে স্টমাকের উপরে যে টনিক এন্ড বিটার টেস্টটা তৈরি করছে সেটার উপরে ডিপেন্ড করে সে যে যখন তার উপরে এই হচ্ছে সিনকোনা বার্গটা দেয়, তো তখন তার মনের মধ্যে একটা খুঁতখুঁতে তৈরি হতে থাকে যে না আসলে আরো তো কিছু সিমটম তৈরি হয়। তো তখন সে এখানে থেকেই সে আসলে মেনলি নিউ ট্রেন অফ থট এই জিনিসটাকে সে আবিষ্কার করে। And he conducted similar experiment on himself and other individual with other medicine whose curative action certain diseases had been established. তো এখানে হচ্ছে his similar experiment on himself individual with others medicine। তো তার সে এখানে আরো অনেকগুলা মেডিসিনের সাথে সে এখানে হচ্ছে হ্যানিম্যান অনেকগুলো মেডিসিনের সাথে কিউরেটিভ পাওয়ারটা কিউরেটিভ অ্যাকশন সম্পর্কে জানার জন্য আরো অনেকের মধ্যে ইন্ডিভিজুয়াল উইথ আদার মেডিসিন, তো সে নিজের উপরে অনেকগুলো মেডিসিন অ্যাপ্লাই করে যেটা তার হচ্ছে সেখান থেকে সে ডিজিজের অ্যাকশন বা মেডিসিনাল অ্যাকশন সম্পর্কে সে এস্টাবলিশড হয়। হি ফাউন্ড দ্যাট healthy person the medicine produce symptoms very similar to what they cure in disease individual। সে এখানে কিছু সিমটম পায় যেগুলো হচ্ছে ভেরি সিমিলার হেলদি পার্সনের মধ্যে দ্য মেডিসিন প্রডিউস সিমটম ভেরি সিমিলার হোয়াট দে কিউর ইন ডিজিজ ইন্ডিভিজুয়াল। মানে হচ্ছে সে যে সিমটম গুলা পায় তখন সেগুলো হচ্ছে কিছু ডিজিজ পার্সনের মধ্যেও সেগুলো হচ্ছে কিউর করে। So he had led to the inference that medicine cures only because they can produce similar symptoms in healthy individual। তো সে এখান থেকে সে বলেছিলেন যে যে সিমিলার সিমটমটা যদি হেলদি পার্সনের উপরে যে সিমটমটা তৈরি করতেছে সেটা যদি সিক পার্সনের উপরে ওই মেডিসিনটা অ্যাপ্লাই করা হয় তাহলে সেই ডিজিজটা কিউর হবে। তো এখানে হচ্ছে in 1976 after his 6 year of first experiment he published an article in Huffland's Journal Volume 2। তো উনি 1976 সালে মানে হচ্ছে উনি তো কালার্স ম্যাটারমেটিকা 1970 হচ্ছে ট্রান্সলেটিং শুরু করে, তখন থেকেই সে এক্সপেরিমেন্টটা শুরু করে দেন যেটা সিনকোনা বার্গের উপরে। তারপরে সে বিভিন্ন মেডিসিন নিয়েও হচ্ছে নিজের উপরে অ্যাপ্লাই করেন। তো সেটা হচ্ছে 1976 একটা জার্নাল প্রকাশ করেন, এটা হচ্ছে হাফল্যান্ড জার্নাল ভলিউম 2। হাফল্যান্ড জার্নালে যেটা ভলিউম 2 পার্ট 3 and 4। এই জার্নালটার নাম হচ্ছে an essay on a new principle for ascertaining the curative power of drugs and some examination of the previous principle। তো জার্নালটার নামটাও আমরা জানলাম। তো এরপরে হচ্ছে হ্যানিম্যান এরপরে হচ্ছে তার ডক্ট্রিন সম্পর্কে গতকালকে বলছিলাম যে ডক্ট্রিনটা হচ্ছে তথ্য ভান্ডার বা তথ্য বিস্তিকা বা যেটাই বলি সেটা যেটাই ধরে নিতে পারি আমরা একটা তথ্য সম্পর্কিত আর কি। তো সেখানে সে বলেন যে সিমিলিয়াস কিউরেন্টার ইন কন্ট্রাস্ট টু এইজ ওল্ড ডক্ট্রিন অফ কন্ট্রারিয়াস কিউরেন্টার। আচ্ছা এখানে ওল্ড ডক্ট্রিন বলতে বোঝানো হয়েছে হচ্ছে অ্যালোপ্যাথিক
অ্যালোপ্যাথিক সিস্টেমটাকে মেনলি তার সময়ে যে অ্যালোপ্যাথিক সিস্টেমটা ছিল সেই সিস্টেমে যে সেই সিস্টেমের মূলনীতি কি মূলনীতি ছিল আসলে সেই সময় তো এত ডেভেলপমেন্ট ছিল না। তো তারা হচ্ছে তাদের কোনো বৈজ্ঞানিক ইনভেস্টিগেশন ছিল না। তারা তাদের মতামত, নিজস্ব ইচ্ছা বা ব্যক্তি নির্ভর বা অনুমান নির্ভর কিছু মতামত দিয়েই তারা হচ্ছে একটা সিস্টেম তৈরি করে ফেলছিল। কিন্তু এটার উপরে অনেক বই ছিল বা আছে, যেটা অ্যালোপ্যাথি সিস্টেমের উপরে বর্তমানে এখন অনেক বেশি পরিসরে এটা হচ্ছে অনেক গবেষণার মাধ্যমে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। কিন্তু তার সময়টাতে তখন সেখানে যে সিস্টেমটা ছিল সেটা কন্ট্রারিস কিউরেন্টার, মানে হচ্ছে যেটা পুরোই বিপরীত ছিল সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। যেটা সিমিলিয়া সিমিলিবাস হচ্ছে লাইকের বিপরীত। তো অ্যাকর্ডিং টু দ্য রিচার্ড হিল বলেন 1796 দ্য ইয়ার অফ বার্থ অফ হোমিওপ্যাথি। তো 1796 সে হচ্ছে হোমিওপ্যাথির হচ্ছে জন্ম হিসেবে উল্লেখ করেন আর কি। এখন আসলে এখানে আমরা যেটুকু দেখলাম যে হোমিওপ্যাথি আবিষ্কারে আমি তো জাস্ট ট্রান্সলেটিং করলাম। তো এখান থেকে এখন যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে উনি 1790 সালে কালেন্সের মেডিকা কালেন্সের ম্যাটেরিয়া মেডিকাকে যখন ট্রান্সলেটিং করে তার মাধ্যমেই তার হচ্ছে একটা সিনকোনা বার্কের থেকে সে হোমিওপ্যাথির দিকে অগ্রসর হয়, মানে সিমিলিবাস কিউরেন্টারের দিকে। তারপরে সেখান থেকে সে তথ্য নিয়ে তারপরে তার নিজের মধ্যে কিছু মেডিসিন প্রুভ করে হেলদি হিউম্যান বিং এর মধ্যে, যেটা হচ্ছে সিক পার্সনের উপরে সেটা একটা অ্যাস্ট্রোনাইজড সেটা হচ্ছে অ্যাস্ট্রোনাইজমেন্ট একটা অ্যাচিভমেন্ট তৈরি করে, যেটা হচ্ছে সিক পার্সনের উপরে একটা কিউর, মানে ডিজিজটাকে কিউর করতেছে। তো যার ফলে সে সেখান থেকে 1976 হোমিওপ্যাথিক 1796 হোমিওপ্যাথি ব্যাপারটাকে আবিষ্কার করেন। তো আচ্ছা, এরপর হচ্ছে বায়োগ্রাফি অফ হ্যানিম্যান। আচ্ছা, এখানে বায়োগ্রাফি বলতে আসলে আমার হ্যানিম্যান সম্পর্কে জানার কোনো শেষ নাই। উনি ফাদার অফ হোমিওপ্যাথি, যেহেতু তার সম্পর্কে যতটুকু জানবো তার চেয়ে উনি হয়তো অনেক কিছুই করছেন। উনার পড়াশোনা থেকে শুরু করে উনার লাইফস্টাইল, উনার হচ্ছে একদম মৃত্যু পর্যন্ত উনি যা যা করে গেছেন আসলে চিকিৎসা বিজ্ঞানের জন্য, সেটা অত্যন্ত অপরিহার্য। আর হচ্ছে এটা আমাদের অস্বীকার করার অবকাশ রাখে না যে উনি আসলে কে আমাদের লাইফে বা আমাদের জীবনযাপন পদ্ধতিকে কতটা সহজ করে দিয়ে গেছেন। কারণ অ্যালোপ্যাথিক সিস্টেমের ম্যাক্সিমাম মেডিসিনেরই বহুত অনেক 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 সাইড এফেক্ট থাকে, যেটা হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে প্লাস আমাদের ফ্যামিলি প্লাস যাদের ফ্যামিলিতেই অ্যালোপ্যাথি মেডিসিন গুলা রেগুলার ইউজ করে তারা আমরা জানি যে এটার কত শত হচ্ছে সাইড ইফেক্ট আছে। তো সেই হিসেবে আমাদের হোমিওপ্যাথি হচ্ছে সিস্টেমটাই হচ্ছে কোনো আনওয়ান্টেড অ্যাগ্রাভেশন থাকতেছে না, কোনো সাইড এফেক্ট নাই, কোনো হচ্ছে অর্গানিক কোনো চেঞ্জ করতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা হ্যানিম্যানের বায়োগ্রাফিটা একটু দেখি। ফুল নেম ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। আসলে এই নামটা হচ্ছে আমাদের ভাইবার জন্য অত্যন্ত জরুরি, যেহেতু ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত সবাইকে এই জিজ্ঞেস করে যে আচ্ছা অর্গানন ভাইবার সময় যে নামটা লিখো, হ্যানিম্যানের ফুল নেমটা লিখো, ফুল ফর্ম। তো এটা আমাদের সবাইকে জানতে হবে। তো ডেট অফ বার্থ 10th এপ্রিল 1755। কিছু কিছু জায়গায় এটা হচ্ছে 11 এপ্রিলও বলা হয়, কারণ হচ্ছে উনি 10th এপ্রিল রাতের বেলায় মানে ওনার ডেট অফ বার্থের জন্মটা হচ্ছে রাতে 10টার পরে। তো অনেক জায়গায় দেখা গেছে যে সেখানে উল্লেখ করছে যে এটা 11 এপ্রিল। এটা একটা মানে মতবিরোধ রয়ে গেছে। বার্থ প্লেস মিশন মেশন ইন সেক্সনি অফ জার্মানি, জার্মানির একটা রাজ্য সেকশনের একটা শহর মেশনে। তো ফাদার্স নেম হচ্ছে গটফ্রাইড হ্যানিম্যান, মাদার্স নেম জোহানা ক্রিস্টিয়ানা। এডুকেশন ইয়ার, আসলে এডুকেশন ইয়ারটা হচ্ছে উনি যখন পড়াশোনা শুরু করে সেই ইয়ারটার কথা বলা হয়েছে। উনি তো 1767 যখন থেকে সে স্কুলে পড়াশোনা শুরু করেন তখন থেকেই আর কি এখানে ধরা হয়েছে। উনি ওনার পড়াশোনার হাতে খড়ি যেটাকে বলে সেটা ওনার বাবা মার থেকে নিয়েছেন। তো এরপরে হচ্ছে এডুকেশন ইয়ারটা 1776 থেকে 1777 থেকে 1779, যেটা হচ্ছে
উনি ওনার এমডি ডিগ্রি কমপ্লিট করে লার্জেন ইউনিভার্সিটি থেকে। তো এর এর মাধ্যমে এরপরে থেকে তার হচ্ছে মেডিকেল প্র্যাকটিস লাইফটা শুরু হয়, যেটা 1779 টু 1792। ইনলার্জেন, হ্যাঁ, এমডি ফ্রম ইনলার্জেন। আচ্ছা, তারপরে ল্যাঙ্গুয়েজ, সে হচ্ছে 11টা ভাষায় দক্ষ ছিল। তো এটা তো আগেই বলে আসছি। তো 11টা ভাষা উনার, উনি কেন শিখছিলেন? উনার কাছে হচ্ছে ট্রান্সলেশন করাটা ওনার অনেক পছন্দ ছিল। প্লাস উনি যখন ফার্স্ট টাইম হচ্ছে ওনার স্কুলে প্রোগ্রাম হয়, মানে যখন স্কুলে হচ্ছে সিরেমনি হয়, তখনই সে একটা বই লিখছিলেন, তা ওয়ান্ডারফুল কনস্ট্রাকশন অফ দ্য হিউম্যান হ্যান্ড। এটা হচ্ছে ওনার ফার্স্ট রাইটিং। তো এই বইটা লেখার মাধ্যমে তার হচ্ছে একটা তারপরে থেকেই আর কি উনি হচ্ছে বিভিন্ন ভাষায় উনি ওনার দক্ষতা অর্জন করেন। তারপরে হচ্ছে তার লাইফস্টাইলের মধ্যে তার ওয়াইফ ছিলেন হচ্ছে দুইজন। তো প্রথম ওয়াইফটা ছিল হচ্ছে হ্যানরিয়েটা কুচলার, 17 নভেম্বর 1782। মানে হচ্ছে 17 নভেম্বরে 1782, এটা হচ্ছে ওনার বিয়ের বয়স। যখন হচ্ছে হ্যানিম্যানের বয়স ছিল 28, আর হেনরিয়েটার বয়স ছিল হচ্ছে, হ্যাঁ, হেনরিয়েটার বয়স ছিল 19 বছর। তো তখন তাদের বিয়েটা হয়। বিয়ের পরে তাদের হচ্ছে হেনরিয়েটা কুসলারের 2টা ছেলে সন্তান ও হচ্ছে 9টা মেয়ে সন্তানের জন্ম হয়। তো উনি মারা যান হচ্ছে 1830-তে, অ্যান্ড 31 মার্চ, মানে 31শে মার্চ। তো উনি মারা যাওয়ার পরে উনি একজন হচ্ছে বা একজন পারফেক্ট সহধর্মিণী ছিলেন। তো উনি মারা যাওয়ার পরে সেকেন্ড বিয়ে করেন, যেটা হচ্ছে 80 বছর বয়সে মেলানি ডি হার্বিলি, 8 অক্টোবর 1834। তো যখন হার্বিলির বয়স ছিল 32 বছর। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এখানে মতান্তরে এখানে হচ্ছে 1835ও বলা হয়। আচ্ছা, হ্যান্ডিম্যান ডেথ। তো 2 জুলাই ইন 1843 ইন প্যারিস, রুই দ্য মিলান নং 1। এটা হচ্ছে জুলাইয়ের 1843 সালের 2 জুলাই, রুই দ্য মিলান নং 1 নাম হচ্ছে, এটা একটা রুম নাম্বার, যে রুমে সে মারা যায়। তো সে হচ্ছে হ্যানিম্যান হচ্ছে কিছু ডিজিজে আক্রান্ত ছিলেন, যেটা হচ্ছে বার্ধক্যজনিত ডিজিজ বলেই বলা হয়। যেটা হচ্ছে অনেকদিন যাবত, প্রায় 10 বছর তিনি হচ্ছে ব্রঙ্কিয়াল ক্যাটার রোগে আক্রান্ত ছিলেন। জীবনের শেষ মুহূর্তে তিনি হচ্ছে শ্বাসকষ্ট, ওনার ব্রঙ্কিয়াল ক্যাটারা ছিল, সেখান থেকে ওনার শ্বাসকষ্ট হয়েছিল। তো প্রায় 13 ঘন্টা, প্রায় 13 ঘন্টা, হ্যাঁ 13 ঘন্টা ধরে সে বিভিন্ন হচ্ছে শ্বাসকষ্টজনিত কারণে তার হচ্ছে 1843 সালের 2 জুলাই তার ডেথ হয়। তার সাথে সাথে তার হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার ছিল, সোর থ্রট, বিলিয়ারি ডিসেন্ট্রি। ইন্টারমিটেন্ট ফিভার তো হচ্ছে কিছু ইন্টারমিটেন্ট ফিভার, সোর থ্রোট এন্ড বিলিয়ারি ডিসেন্ট্রি। বিলিয়ারি ডিসেন্ট্রিটা হচ্ছে রক্ত আমাশয়, আর সোর থ্রোট হচ্ছে গলা ব্যথা, যেটা আমরা জানি। আর ইন্টারমিটেন্ট ফিভার হচ্ছে জ্বর, প্রকম্প জ্বর, বা কিছুক্ষণ পর পর জ্বর আসা, যেটাকে বলে সেটা। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যানরিয়েটার হ্যানিম্যানের 5 ইম্পর্টেন্ট বুকস। হ্যানিম্যানের অসংখ্য বই আছে, উনি অসংখ্য বই লিখছেন, প্লাস অসংখ্য বই ট্রান্সলেশন করছেন, যেগুলোর মধ্যে 5টা বই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ধরা হয়। তার মধ্যে একটা হচ্ছে ফ্রাগমেন্টা দি ভিরিবাস মেডিকোমেন্টারাম পজিটিভিস সাইভিন স্যানো কর্পোরো হিউম্যানো অবজারভেটিস, যেটা 1805 সালে উনি প্রথম লেখেন। অর্গানন অফ মেডিসিন, অর্গানন বা হোমিওপ্যাথি যে আবিষ্কার করবেন, সেই সম্পর্কে উনি এই বইটাতে প্রথম উল্লেখ করেছিলেন যে অর্গানন অফ মেডিসিনের কি কি আলোচনা করা যায়, বা কি কি করা ওইখানে। এটা ওনার হচ্ছে অর্গানন সম্পর্কে বা হোমিওপ্যাথি সম্পর্কে ফার্স্ট বই। ফ্রাগমেন্টা দি ভিরিবাস মেডিকোমেন্টারাম পজিটিভিস সাইভিন স্যানো কর্পোরো হিউম্যানো অবজারভেটিস। তারপরে হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা পিউরা। ম্যাটেরিয়া মেডিকাটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি ফিজিশিয়ানদের জন্য জানাটা খুবই জরুরি, কারণ এখানে প্রত্যেকটা মেডিসিন প্রুভ করার পরে সেই মেডিসিন গুলাকে এখানে হচ্ছে সিমটম অনুযায়ী এগুলা পৃথক পৃথক ভাবে লেখা হয়েছে। তো এখানে ম্যাটেরিয়া মেডিকা পিউরার মধ্যে
1 থেকে 6টা ভলিউম উনি লিখে গেছেন। তো সেগুলো হচ্ছে ভলিউম 1, এটা 1811 থেকে 1821, মানে হচ্ছে 6টা ভলিউম 1811 সাল থেকে 1821 পর্যন্ত সে লিখে কমপ্লিট করেন। তো 1 নাম্বার ভলিউম 1811, দ্বিতীয় হচ্ছে 1816, তৃতীয় ভলিউম 1817, চতুর্থ হচ্ছে 1818, পঞ্চম হচ্ছে 1819, আর ষষ্ঠ হচ্ছে 1821। এগুলার হচ্ছে আরো বিভিন্ন হচ্ছে এডিশনও আছে, যেটা আমরা অর্গাননের মতোই, যে অর্গাননের 6টা এডিশন, এরকম হচ্ছে ম্যাটেরিয়াল এরকম এডিশন, মানে ভলিউম গুলারও এডিশন আছে। অর্গাননরা রেশমিলিয়ান হেলকুন, এটা হচ্ছে 3rd বুক। এটারও হচ্ছে 1 থেকে 6টা এডিশন আছে। হেলকুনটা হচ্ছে ফার্স্ট এডিশন অফ অর্গানন অফ মেডিসিন, এটা যেটা 1810 সালে উনি হচ্ছে পাবলিশ করেন। তো এরপরে হচ্ছে লাস্ট এডিশন 1921, এর মাঝখানে আরো 4টা এডিশন আছে, 2nd, 3rd, 4th। তো ওগুলা সম্পর্কে আমরা প্রিভিয়াসলি আলোচনা করে এসেছি। এরপরে রেপার্টোরিয়াম, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা বই, যেটা হচ্ছে আমাদের এই বইটা হচ্ছে আমাদের প্র্যাকটিস লাইফের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো রেপার্টোরিয়াম 1817। আমাদের লাইফে প্রত্যেকটা বই প্রয়োজনীয়, মানে এখানের প্রত্যেকটা বই আমাদের জানা প্রয়োজনীয় ফিজিশিয়ানদের, হোমিওপ্যাথিক ফিজিশিয়ানদের। তো এরপরে হচ্ছে ক্রনিক ডিজিজ ভলিউম 1 থেকে 5, 1828 থেকে 1830। ক্রনিক ডিজিজের 5টা ভলিউম আছে, যেটা হচ্ছে 1828 থেকে 1830 সালের মধ্যে উনি লেখেন। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে 7 পিলার অফ হোমিওপ্যাথি। তো হোমিওপ্যাথি হচ্ছে 7 পিলার, হচ্ছে 7 পিলার 7টা স্তম্ভ, মানে 7জন ব্যক্তির ভূমিকা মানে এটা হচ্ছে 7জন ব্যক্তির ভূমিকা অতুলনীয়, যেটা ডক্টর CFS হ্যানিম্যান, মানে ক্রিশ্চিয়ান ফ্রিডরিক স্যামুয়েল হ্যানিম্যান। তো এমনি হচ্ছে মেইন, তারপরে যারা আছেন তাদের নাম আরো অনেকেই আছেন। তো এই 7জনের নামটা হচ্ছে উল্লেখযোগ্য। সেকেন্ডটা হচ্ছে ডক্টর ক্লিমেন্স মারিয়া ফ্রান্স বনি হোসেন। থার্ড, ডক্টর উইলিয়াম হেনরিক শুসলার। ফোর্থ, ডক্টর কনস্টেন্টাইন হেরিং। ফিফথ, ডক্টর জেমস টেইলর কেন্ট। সিক্স, ডক্টর জন হেনরি ক্লার্ক। সেভেন, ডক্টর উইলিয়াম আর্নেস্ট বয়েড। আসলে এই নামগুলা বা এইগুলা হচ্ছে আমাদের ভাইবার জন্য অনেক ইম্পর্টেন্ট। যখন ফার্স্ট প্রফের সময় এটা বেশি জিজ্ঞেস করে যে এই 7 পিলারের মধ্যে 7জনের মধ্যে কিছু না, কয়েকজনের নাম বলেন তো, বা কয়েকজনের নাম বলার পরে জিজ্ঞেস করে যে এগুলার মধ্যে এগুলার ফুল ফর্ম লিখেন। তো এগুলা জানা আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট প্রফের জন্য প্রয়োজন আমাদের সবসময়, কিন্তু বানান গুলা অনেক কঠিন, তো এইগুলা আমাদেরকে জানতেই হবে। তো আজকে এই পর্যন্তই ছিল আমার হচ্ছে অর্গাননের ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন আসলে শেষ করার মতো অনেক না, অনেক কিছুই আছে ইন্ট্রোডাকশনের আলোচনার বিষয়। তো এটা হচ্ছে বেসিক বা মুখ্য বিষয়, যে এগুলা জানার জন্য জানতেই হবে। এরপরে আরো অনেক অনেক বিষয় আছে, অ্যালোপ্যাথি, অ্যান্টিপ্যাথি, আইসোপ্যাথি, যেগুলোর জন্য আলাদা আলাদা অ্যাপোরিজমও আছে। তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট আছে, তারপরে মায়াজম সম্পর্কে আলোচনা করার জন্য অনেক কিছু আছে, এগুলা ইন্ট্রোডাকশনের পরে অ্যাপোরিজম থেকে ওগুলা পড়ানো হবে। তো সেই জন্য আর কি ইন্ট্রোডাক্টরি পার্টে আর বাড়ানো হয় নাই, যেটা এটুকু আশা করি আমাদের সবারই মনে থাকবে। অনেক সহজ একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ।